স্নিগ্ধ বিষ লিখেছেন সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 50। ঈদের দ্বিতীয় প্রহর। আজ দুপুরের আকাশটা আজ সীমাহীন নীল ক্যানভাস, যেখানে পেঁজা তুলোর মতো এক টুকরো সাদা মেঘ আপন খেয়ালে ভেসে বেড়াচ্ছে। পাটোয়ারি বাড়ির শতবর্ষী শেওলাধরা প্রাচীন দেয়ালগুলো, প্রতিটি ইটে এখনো লেপ্টে আছে গতকালের আনন্দ উৎসবের সুবাস। বাতাসে মম করছে আতর, আগরবাতি আর গোলাপ জলের ঘ্রাণ। আজ সকালেই আয়রদা এসেছে তার কাজে পাটোয়ারি বাড়ি। এখন সিজুতা বেগম উঠানের এক কোণে ছাতিম গাছের ছায়ায় এক কসমেটিক্স ওয়ালিকে বসিয়েছেন। রং বেরঙের কানের দুল, মিনে করা নাকফুল, কাচের চুড়ি আর টিপের ঝাঁপি খুলে বসেছেন সে। প্রায় এক ফালি আস্ত রংধনু খসে পড়েছে পাটোয়ারি বাড়ির ধুলোমাখা মাটিতে। সিজুতা এক মনে এক জোর ঝুমকো পরক করছিলেন। হঠাৎ কি মনে করে গলা উঁচিয়ে ডাক দেন, তৃষ্ণা, ও তৃষ্ণা, এদিকে আয় তো মা, নিজের জন্য কিছু একটা পছন্দ করে নে, ঈদের সময় বলে কথা। তৃষ্ণা বেরিয়ে আসে। বারান্দার এক কোণে কাঠের চেয়ারে বসে আয়রাত তখন চা খাচ্ছিল। সিজুতার ডাক কানে আসতেই চায়ের কাপটা ধীরালয়ে পিরিচের উপর নামিয়ে রাখে সে। ভেতরের কোনো এক অদম্য দুর্নিবার আকর্ষণ তাকে চুম্বকের মতো টেনে নেয় উঠানের দিকে। আয়রদাও এসে দাঁড়ায় সিজুতা ও তৃষ্ণার পাশে। তার হাতে নেয় একজোড়া রেশমি কাচের চুড়ি, গাঢ় নীল আর কুচকুচে কালো। এখানে আয়রাদের নামটা একটু ভুল, এতক্ষণ আয়রদা ছিল, এখন আবার আয়রাত দিছে, আসল নামটা হবে আয়রাত। আয়রাত তার স্বভাব মতো মাপা প্রশস্ত হাসিটি হেসে চুড়িগুলো বাড়িয়ে ধরে তৃষ্ণার দিকে, আর গলা মোলায়েম সরে মিশিয়ে বলে, তৃষ্ণা, তুমি এগুলো নাও, তোমায় ভীষণ মানাবে। তৃষ্ণার হাতটা মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে, ঠিক পৌষের ভোরের কুয়াশা ভেজা কোনো দুর্বল পাতা। উত্তরে হাওয়ার থরথর করে কেঁপে ওঠে ওর হাত। নিজের বুকের ভেতর হাতুড়ি পেটার মতো টিপ টিপ শব্দটা সে নিজের কান দিয়ে শুনতে পায় স্পষ্ট। ওয়াসেম তো এখনই চলে আসার কথা, সকালেই কড়া গলায় বলে গেছে দুপুরে বাড়িতে এসে খাবে। যদি একবার, মাত্র একবার সে এই দৃশ্য দেখে ফেলে, আয়রাদের হাত থেকে তৃষ্ণার চুড়ি নিচ্ছে, তাহলে আজ এই বাড়িতে প্রলয় নেমে আসবে। নিশ্চিত খুন করে ফেলবে ওয়াসেম তৃষ্ণাকে, কিংবা ঘটাবে তার চেয়ে ভয়ঙ্কর অকল্পনীয় কোনো ধ্বংসলীলা। কিন্তু সবার সামনে দাঁড়িয়ে মুখের উপর নাও তো বলা যায় না। এর মধ্যে ওকে সিজুতাও তো চোখের ইশারায় তাগিদ দিচ্ছেন, নিয়ে নে মা, না করলে অতিথি আবার অপমানিত হবেন। একদিকে শাশুড়ির অলঙ্ঘনীয় নির্দেশ, অন্যদিকে অতিথির হাসি মুখ, এই দুইটা ভারী দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে ফেলছে তৃষ্ণাকে। তারপর অগত্যা কাঁপা কাঁপা রক্তশূন্য আঙুলে সে চুড়িগুলো হাতে তুলে নেয়। নীল চুড়িটা মসলিন স্পর্শ যখন তার ফর্সা কবজিতে লাগে, ঠিক তখনই কোনো এক অজানা আশঙ্কায় সে চোখ তুলে সামনের দিকে তাকায়। আর সেই মুহূর্তে তার বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। হৃৎপিণ্ডটা এক ঝটকায় খসে পড়ে গলার কাছে, এসে দলা পাকিয়ে যায়। কিছুটা দূরে গেটের কাছে দাঁড়িয়ে আছে ওয়াসেম, স্থির পাষাণমূর্ত, নিস্তব্ধ এক কাল ভৈরবের মতো। তার চোখ দুটো রক্ত ফুলের মতো রক্তবর্ণ ধারণ করেছে, দুই কুণ্ডে দাউ দাউ করে চলছে সর্বগ্রাসী দাবানল। মুখে বিন্দুমাত্র অভিব্যক্তি নেই, ঠোঁট দুটো এমন শক্ত করে চেপে আছে, মনে হচ্ছে ভেতরের এক ভয়ানক প্রলয়কে সে গায়ের জলে বন্দি করে রেখেছে। তার সেই নিঃশব্দ তীক্ষ্ণ হিংস্র দৃষ্টি, সে তৃষ্ণার শির উপশিরা সমস্ত রক্ত হিম করে দেওয়ার যথেষ্ট। তৃষ্ণা কাঁপতে শুরু করে প্রচণ্ডভাবে, ও ছোট্ট পাখির মতো কাঁপতে থাকে। কাঁপা কাঁপা হাতে সে দ্রুত চুড়িগুলো খুঁড়ে ফেলতে চায়, কিন্তু ভয়ে তার আঙুলগুলো অসাড় অবশ হয়ে গেছে। চুড়িগুলো হাতের মুঠোয় ধরা পড়লেও বারবার পিছলে যায় ঘামে ভেজা তালু থেকে। তার আগেই লম্বা লম্বা ভারী পদক্ষেপে এগিয়ে আসে ওয়াসেম। ক্ষিপ্ত গতিতে বাজ পাখির মতো ছোঁ মেরে বসে এক ঝটকায় তৃষ্ণার হাতটা চেপে ধরে, এমন প্রচণ্ড নির্দয় অমানবিকভাবে, মনে হচ্ছে হাড়গুলো বুঝি এক্ষুনি মরমর করে গুঁড়িয়ে যাবে। সিজুতা আর আয়রাত বোবা হয়ে দাঁড়িয়ে থাকে, কোনো কথা তাদের মুখে নেই, চোখের পলক পড়ছে না তাদের। ওয়াসেমের হাতের বজ্রকঠিন পৈশাচিক চাপে চুড়িগুলো ক্যাচ ক্যাচ শব্দে খান খান হয়ে ভেঙে যায়। কাচের তীক্ষ্ণ ধারালো টুকরোগুলো নির্মমভাবে বিঁধে যায় তৃষ্ণার নরম হাতের চামড়ায়, এমনকি ওয়াসেমের নিজের বলিষ্ঠ আঙুলেও।
কাঁচগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। দুজনের হাত থেকেই ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে। সেই রক্ত ফোঁটায় ফোঁটায় মেঝেতে ঝরে পড়ে আঁকতে থাকে এক ভয়ঙ্কর ও মর্মান্তিক চিত্রকর্ম। তৃষ্ণা তীব্র যন্ত্রণায় কুঁকড়ে যায়, তার দুচোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। গলা চিরে বেরিয়ে আসে এক আর্তনাদ, ভাঙা চিৎকার, ছাড়ুন, কি করছেন আপনি? কিন্তু ওয়াসিমের কানে কোনো শব্দ পৌঁছায় না। সে তৃষ্ণার রক্তাক্ত হাত টানতে টানতে ঘরের ভেতর নিয়ে দরজাটা টাস করে বন্ধ করে দিয়ে তৃষ্ণাকে দরজার পাল্লার সাথে শক্ত করে চেপে ধরে ওয়াসিম। তার তপ্ত রাগে আগুনের মতো নিঃশ্বাস ভীতু মেয়ের মুখে এসে আছড়ে পড়ে। তৃষ্ণার অশ্রু সজল চোখের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে হিসহিস করে বলে ওঠে, তোকে কতবার বলেছিলাম ওর ছায়াও যাতে না মারাস। তুই না কথা দিয়েছিলি যাবি না, তাহলে কেন গেলি? ওর দেওয়া চুড়ি কেন হাতে পড়লি বল, এই জানোয়ারে বাচ্চা বল। প্রতিটা শব্দে এক একটা জ্বলন্ত সীসার চাবুক হয়ে আছড়ে পড়ে তৃষ্ণার নগ্ন আত্মায়। সে হু করে টুকুরে কেঁদে ওঠে, আমি নিজে থেকে যাইনি, মা ডেকে নিয়ে গেছেন, উনি আমায় দিয়েছেন, আর মা ইশারা করে নিতে বলেছেন দেখেই আমি নিয়েছি। আমার হাতটা ছাড়ুন না, খুব লাগছে। কিন্তু ওয়াসিমের ভেতর তো এখন এক অন্ধ সর্বনাশা প্রণয় চলছে। ঈর্ষার লেলিহান আগুন আর তৃষ্ণাকে হারানোর তীব্র ভয় আর সর্বগ্রাসী দখলের পাগলামি সব মিলেমিশে বিষাক্ত নেশা জাতীয় তরল তৈরি করেছে তার শিরায় শিরায়। সে দাঁত কিরমির করে হিংস্র জানোয়ারের মতো গোঙানির সুরে বলে, এতদিন আমার ভাইয়েরা ছিল তাই সবার সামনে তোকে কিছু বলিনি। সেই সুযোগে তোর বার বেড়েছে, উল্টো করে ছড়িয়ে যদি কয়েকটা দেই তাহলে সব শখ সব দেমাক মিটে যাবে। এই বলে সে তৃষ্ণার রক্তাক্ত হাতটা সজোরে ছুঁড়ে দিয়ে তার নরম চোয়ালটা এক হাতে শক্ত করে চেপে ধরে। ওয়াসিমের শক্ত নির্দয় আঙুলগুলো বসে যায় তৃষ্ণার ফ্যাকাশে গালে। যন্ত্রণায় কলিজা তো শুকিয়ে কাঠ হয়ে আসছে, কিন্তু কঠিন এই মুহূর্তে তার বুকের ভেতর কোনো এক নিভৃত অন্ধকার কোণে হঠাৎ এক সূক্ষ্ম তার ছিঁড়ে যায়, যে তারটা এতদিন তাকে মান অভিমান ভয় আর সামাজিকতার বেড়াজালে বাঁচিয়ে রেখেছিল। এই দম বন্ধ করা জীবন, এই প্রতিদিনের লাঞ্ছনা তার আর এক বিন্দু ভালো লাগে না। দুমুঠো ভাতের আশায় একটুখানি আশ্রয়ের জন্য মানুষের মতো পরিচয়ে কাঙাল হয়ে সে এই অহংকারী সংসারে পড়ে আছে। কিন্তু আজ সেই পরিচয়ের শেষ সুতোটুকু ছিঁড়ে টুকরো টুকরো হয়ে ধুলোর সাথে মিশে গেল। ভেজা রক্তাক্ত শ্রান্ত চোখ সে সরাসরি তুলে ওয়াসিমের জ্বলন্ত চোখের উপর। আজ আর এই দৃষ্টিতে কোনো ভয় নেই, কোনো ত্রাস নেই। সেখানে শুধু জমে আছে এক মহাসমুদ্রের সমান পাথরচাপা অভিমান। ক্ষীণ শান্ত কণ্ঠে সে অভিযোগের স্বরে বলে, দুমুঠো ভাতের লোভে আপনার সংসারে কুকুরের মতো পড়ে থাকি, তাই বলে আপনি আমায় এভাবে মারবেন? মানুষ তো রাস্তার কুকুরের সাথেও এমন জঘন্য আচরণ করে না। আমাকে কুকুর মনে করেও তো অন্তত একটু দয়া করতে পারেন। কথাগুলো কোনো বিষাক্ত ধারালো বর্ষার মতো সজোরে বিঁধে যায় ওয়াসিমের বুকে। সে একটা নামহীন প্রচণ্ড ধাক্কা খেয়ে পা পিছিয়ে যায়। তার ভেতরের পুরুষালী অহংকার নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার গলা চিরে মরিয়া হয়ে এক আর্তনাদের মতো চিৎকার করে ওঠে, আমি তো চাই তোর সাথে ভালো থাকতে, কিন্তু তুই তো সেটার যোগ্য না। তুই যদি আজ ওর সামনে না যেতি, আমি কি তোর সাথে এমন জানোয়ারের মতো আচরণ করতাম? তার কণ্ঠে গগনবিদারী অসহায় চিৎকারে গোটা ঘরটা কেঁপে ওঠে। তৃষ্ণা শান্তভাবে চোখ নামিয়ে নেয়, নিজের অবশ রক্তাক্ত বা হাত দিয়ে ডান দিকের গাল আর চোখের পানি মুছে নেয় ধীরালয়ে। আর সেই মোছার সাথে সাথেই তার ফর্সা গালে কপালে লেপ্টে যায় তাজা রক্তের গাঢ় দাগ। তার মুখশ্রী এখন এক বিধ্বস্ত পরিত্যক্ত রক্তাক্ত যুদ্ধক্ষেত্র, যেখানে অশ্রু আর রক্ত মিলেমিশে এক করুণ ট্র্যাজেডি এঁকে রেখেছে। ফ্যাকাশে প্রাণহীন কণ্ঠে আবার বলে ওঠে তৃষ্ণা, আমি নিজে চাইনি, মা ডেকেছে চুড়ি কেনার জন্য, তখন তিনি এসে চুড়ি দিয়ে বলেছেন এটা পরতে, মা ইশারা করেছেন তাই নিয়েছি, এর বেশি কিছু নয়। ওয়াসিমের ভেতর চলতে থাকা প্রলয়কারী ঝড়টা এবার ধীরে ধীরে শান্ত হয়ে আসে। মাথার ভেতরের দপদপ করা রাগের আগুনটা নিভে আসে। উঠানের দৃশ্যটা দেখার পর তার মনে হচ্ছিল সব শেষ, তার পৃথিবী ধ্বংস হয়ে গেছে। তৃষ্ণাকে সে চিরতরে হারিয়ে ফেলেছে। আয়রাত বুঝি তাকে ছিনিয়ে নিল। এই ভয়, এই তীব্র মানসিক ব্যাধির মতো নিরাপত্তাহীনতা তাকে দিনের পর দিন কুরে কুরে খাচ্ছিল। আজকের এই চুরিগুলো সেই জমে থাকা বিষাক্ত ভয়ের ফোসকাটাকে এক নিমিষেই ফাটিয়ে দিয়েছে। সাদা ঝকঝকে ফ্লোরে এখন টুপটুপ করে রক্ত ঝরছে তৃষ্ণার আঙুলের ডগা হতে। নিস্তব্ধ ঘরে এই শব্দ
শব্দের প্রতিধ্বনিত হচ্ছে বারবার। তৃষ্ণার প্রতিটি ফোঁটা এক একটা না বলা অভিযোগ, এক একটা চাপা দীর্ঘশ্বাস হয়ে আছড়ে পড়ছে মেঝেতে। তৃষ্ণা ধীরে ধীরে দরজার দিকে পা বাড়ায় বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওয়াসিম খপ করে তার বাঁ হাতটা আঁকড়ে ধরে। তৃষ্ণা শিউরে উঠে, আবার মারবে বুঝি? কাপা কাপা ভীতু হরিণীর মতো চোখে সে তাকায় ওয়াসিমের দিকে, কিন্তু ওয়াসিমের চোখে এবার আর সেই দাবানল নেই। সেখানে এখন বিরাজ করছে অচেনা কোমলতা আর অপ্রকাশিত বুক ফাটা অনুতাপের ছায়া। সে এবার তৃষ্ণাকে খুব আলতো করে, যেমন কাচের পুতুল ধরছে সেভাবে টেনে ধরে সোফায় বসায়। ধরা গলায় প্রায় ফিসফিস করে, নিজের অপরাধ বোধটুকু গিলে নিয়ে বলে, রক্তগুলো পরিষ্কার করতে হবে। কথাটা শুনে তৃষ্ণা এক চিলতে স্নান করুণ হাসে। এই হাসিতে মিশে থাকা এক আকাশ অভিমান, পাহাড় সম ক্লান্তি আর অতলস্পর্শী বিষাদ। তৃষ্ণা নিজের ক্ষতবিক্ষত হাতের তালু থেকে সে নিজে নিজেই একে একে কাচের তীক্ষ্ণ চুড়িগুলো টেনে টেনে বের করতে থাকে। প্রতিটি টানে তীক্ষ্ণ যন্ত্রণা বিদ্যুৎ বেগে ছড়িয়ে যায় শিরায় উপশিরায়। কিন্তু এই শারীরিক যন্ত্রণা তার বুকের ভেতর রক্তক্ষরণের কাছে আজ একেবারেই তুচ্ছ, একেবারেই মূল্যহীন। পরনের ওড়নার আঁচলের এক প্রান্ত দিয়ে হাতের রক্ত মুছতে মুছতে দৃষ্টি অনবরত রেখে নিচু গলায় বলে, আমি নিজেই মুছে নেব। কুকুরের রক্ত দু এক ফোঁটা আপনাদের দামি ফ্লোরে পড়লে এমন কোনো ক্ষতি হবে না, চিন্তা করবেন না। তৃষ্ণার এই কথাটা মরিচা ধরা ছুরি যেন সোজা ওয়াসিমের হৃৎপিণ্ড এফোর ওফোর করে দেয়। তার ভেতরটা ভেঙে একেবারে চুরমার হয়ে যায়। হু করে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে তার। এ কি সর্বনাশ করলো সে, যাকে সে নিজের প্রাণের চেয়েও নিজের অস্তিত্বের চেয়েও বেশি চায় এখন। আর নিজের অন্ধ ঈর্ষার আগুনে পুড়ে তাকেই আজ নিজের হাতে এত রক্তাক্ত করলো। আসলে ভালোবাসা যখন অন্ধ বিষাক্ত দখলে পাগলামিতে পরিণত হয়, তখন তা আর ভালোবাসা থাকে না, ধ্বংসাত্মক অভিশাপে পরিণত হয়। আর একটা শব্দ উচ্চারণ করলো না ওয়াসিম। ও একটানে তৃষ্ণাকে পাজাকোলা করে কোলে তুলে নেয়। তৃষ্ণা চমকে উঠে আকস্মিকতায়। ওয়াসিম এবার নরম কিন্তু পাথরের মতো কণ্ঠে বলে, আর হাত লাগাবি না ক্ষতে, চুপচাপ চল আমার সাথে। তৃষ্ণা কোল থেকে নেমে যাওয়ার জন্য ছটফট করে, আমি যাব না আপনার সাথে কোথাও, নামান আমাকে। কিন্তু ওয়াসিম আজ কোনো কথায় কোনো বাধাই শোনে না। দু হাতে শক্ত করে নিজের চৌড়া বুকের সঙ্গে আগলে নেয়। বাড়ি থেকে বেরিয়ে আসে। বাইরে ঈদের ঝকঝকে রোদ্দুর এখনও চারিপাশ আলোকিত করে আছে। দূর মাঠে বাচ্চারা নতুন জামা পরে আনন্দে ছোটাছুটি করছে। বাতাসে বাড়ছে মেহেদি আর পোলাওয়ের উৎসবমুখর গন্ধ। কিন্তু এই দম্পতির পৃথিবীটা এই কোলাহল থেকে সম্পূর্ণ আলাদা, একাকী বিষণ্ণ এক দ্বীপ। এদের পারিবারিক হাসপাতালটা বাড়ির ঠিক পাশেই। ওয়াসিম রাস্তায় নেমেই দ্রুত পায়ে প্রায় ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করে। তৃষ্ণা তার বুকের কাছে একটা নিথর ডানা ভাঙা পাখির মতো পড়ে থাকে। তার রক্তে ভেজা হাতটা শূন্যে ঝুলতে থাকে অসহায়ভাবে। ওয়াসিমের পরনের শুভ্র ইস্ত্রি করা শার্টের বুকটা ধীরে ধীরে তৃষ্ণার রক্তে লাল হয়ে যেতে থাকে। আঘাত তৃষ্ণার হাতে লাগলেও রক্ত ঝরছে ওয়াসিমের নিজের বুক চিরে, তার ক্ষতবিক্ষত অন্তর থেকে। হাসপাতালে পা রাখতেই সে পাগলের মতো গলা ফাটিয়ে ডাকতে থাকে ডাক্তারদের। 3-4 জন ডাক্তার আর নার্স তড়িঘড়ি করে ছুটে বেরিয়ে আসেন। তাদের মধ্যে পরিচিত এক মহিলা ডাক্তারের দিকে চোখ পড়তেই ওয়াসিম হন্তদন্ত হয়ে এগিয়ে যায়। আমার স্ত্রীর হাতে কাচের চুড়ি গভীরভাবে বিঁধে গেছে। এগুলো এখনই বের করে যা করার করো, যা করা সম্ভব হয় দ্রুত করো। তৃষ্ণা এখনও ওয়াসিমের কোলে নিশ্চল হয়ে শুয়ে আছে। তার চোখ দুটো ফ্যাকাশে, তার রক্তমাখা ঠোঁটের কোণে লেপ্টে আছে এক ক্ষীণ রহস্যময় করুণ হাসি, যে হাসির অর্থ পৃথিবীর কেউ বোঝে না, হয়তো সে নিজেও না। ডাক্তার বলেন, জি স্যার, আপনি ওনাকে কেবিনে নিয়ে আসুন। একটু পর ডাক্তার হাতে তৃষ্ণার ক্ষতবিক্ষত তালু পরিষ্কার করছেন। একে একে কাচের ধারালো টুকরাগুলো চিমটা দিয়ে বের করে আনছেন, এমনকি কাচের মিহি ধুলোগুলো পর্যন্ত যত্নে সরিয়ে নিচ্ছেন। গভীর ক্ষতগুলোতে ওষুধ লাগিয়ে সাদা ব্যান্ডেজ জড়িয়ে পেশাদারিত্বের সাথে কাজ শেষ করলেন তিনি। আর তৃষ্ণা এক দৃষ্টে মেঝের দিকে তাকিয়ে থাকে। এখন সে এক নিস্পন্দ অনুভূতিহীন পাথরের মূর্তি। আজ সে আর রক্তমাংসে মানুষ নেই, পরিণত হয়েছে এক যান্ত্রিক সত্তায়, যার ভেতরে সব শব্দ, আরতি আর আকাঙ্ক্ষা চিরতরে নিঃশেষ হয়ে গেছে। আজ এত মানুষের সামনে এই হাসপাতালের আলোতে ওয়াসিম তাকে আমার স্ত্রী বলে পরিচয় দিল,
যে পরিচয়ের জন্য তৃষ্ণা চাতকের মতো তৃষ্ণার্ত প্রহর গুনেছে, আজ সে কাঙ্ক্ষিত স্বীকৃতি পেয়েও তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে না। কারণ যে তৃষ্ণা এই পরিচয়ের জন্য দিন গুনছিল, সে আজ অসহনীয় যন্ত্রণায় স্তূপের নিচে চাপা পড়ে কবেই মরে গেছে। এখন যা টিকে আছে তা শুধু এক শক্ত নির্বাক পাথর। প্রথমে নির্মম আঘাত দিয়ে পরে রাজকীয় যত্ন নেওয়ার এই অভিনয়ে সে আর কোনো অর্থ খুঁজে পাচ্ছে না। তার পাশে বসে ওয়াসেম অস্থিরভাবে নিজের আঙুল মটকাতে থাকে, তার দৃষ্টি আঠার মতো আটকে থাকা তৃষ্ণার ব্যান্ডেজে মোড়ানো হাতটিতে। ডাক্তার কাজ শেষ করতে করতে সামান্য ভ্রুকুচকে বলেন, খুব বাজেভাবে বিঁধেছে কাজগুলো। দেখে তো মনে হচ্ছে কেউ খুব জোরে কবজি আর তালু কয়েকবার চেপে ধরেছে। এভাবে ইনজুরি হওয়ার কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। কথাগুলো ওয়াসিমের বুকের ভেতর অপরাধবোধের তীক্ষ্ণ কাঁটা হয়ে বিঁধতে থাকে। সে হয়তো মুখ খুলে সত্যিটাই বলে দিত, কিন্তু তার আগেই তৃষ্ণা শান্ত গলায় বলে, আমি পড়ে গিয়েছিলাম, হাতটা শরীরের নিচে আড়াআড়িভাবে পড়েছিল, তাই এমনটা হয়েছে। ডাক্তার আর কথা বাড়ান না, কিছু ওষুধের নাম লিখে দিয়ে চলে যান। তৃষ্ণা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, পা বাড়ায় দরজার দিকে। ওয়াসিম এগিয়ে এসে তাকে আবার কোলে তুলে নিতে চাইলে সে হাত তুলে থামিয়ে দেয়। তার দৃষ্টি এখনও মেঝের দিকে নিবদ্ধ। অবলীলায় সে বলে ওঠে, আমি হেঁটে যেতে পারবো, আপনার অহেতুক কষ্ট করতে হবে না। কিন্তু ওয়াসিম কবে কার কথা শুনেছে। এক ঝটকায় সে তৃষ্ণাকে আবারও পাচাকুলে করে তুলে নেয়, নিজের বুকের সঙ্গে লেপ্টে ধরে আর বলে, তোর মত জানতে চাইনি আমি। তৃষ্ণা আর প্রতিবাদ করে না, তার শরীরটা ওয়াসিমের কোলে পাথরের মতো ভারী হয়ে পড়ে থাকে। বাড়ি ফিরে ওয়াসিম তাকে বিছানায় বসিয়ে রেখে ওষুধ আনতে বাইরে যায়। সেই ফাঁকে ঘরে ঢুকলেন সিজুতা বেগম। তৃষ্ণা ডাক্তারের সামনে বলা শেখানো বুলিটাই যন্ত্রের মতো আউড়ে যায়। সিজুতা হয়তো পুরোপুরি বিশ্বাস করে না, কিন্তু তৃষ্ণার চোখের এই পাথরের শূন্যতার দিকে তাকিয়ে আর প্রশ্ন বাড়ানোর সাহস পান না তিনি। একটা দীর্ঘশ্বাস ফেলে তাকে বিশ্রাম নিতে বলে বেরিয়ে যান। কিছুক্ষণ পর ওয়াসিম ঘরে ঢুকে এক বীভৎস দৃশ্য দেখে থমকে দাঁড়ায়। তৃষ্ণা তার সদ্য ব্যান্ডেজ বাঁধা ক্ষতবিক্ষত হাত দিয়েই মেঝেতে পড়ে থাকা নিজের রক্তের দাগ মুছছে। এক হাতে ন্যাকড়া চেপে ধরে ঘষে ঘষে সে বোধহয় শুধু মেঝে নয়, নিজের অপমান, নিজের ব্যথা আর নিজের অস্তিত্ব সবকিটুকু চিহ্ন মুছে ফেলতে চাইছে। ওয়াসিমের ভেতর প্রথমে রাগের আগুন দপ করে জ্বলে ওঠে, কিন্তু পর মুহূর্তেই সেই আগুনকে ঢেকে ফেলে এক বোবা হাহাকার। সে তৃষ্ণার সামনে হাঁটু গেড়ে বসে বলে, তোকে কে মুছতে বলেছে এসব? তোর হাত কাটা, ওষুধ খেয়ে চুপচাপ শুয়ে থাকবি। তৃষ্ণা তার দিকে তাকায় না পর্যন্ত, তার হাত চলতেই থাকে আপন ছন্দে। এক মৃতস্বরে সে জবাব দেয়, আমি এই বাড়ির কাজের লোক, ফ্লোর পরিষ্কার রাখা তো আমারই কাজ। এই কথায় ওয়াসিমের ধৈর্যের শেষ বাঁধটুকু ভেঙে খান খান হয়ে যায়। সে ক্ষিপ্ত হয়ে পাশে রাখা পানির বালতিটায় সজোরে লাথি মারে। বালতিটা ভেঙে ছিটকে যায়, পানি ছিটকে পড়ে সারা ঘরে। ও গর্জে ওঠে, তুই সবসময় কথায় পেঁচ ধরিস কেন? যা বলছি তাই শোন, উঠে গিয়ে চুপচাপ বস। এত বড় শব্দেও তৃষ্ণা চমকে ওঠে না, তার চোখের পাতাও কাঁপে না। ভয় নামের আদিম অনুভূতিটাও তার ভেতর থেকে চিরতরে শুকিয়ে গেছে। সে নীরবে উঠে দাঁড়ায়, ছড়িয়ে পড়া পানিটুকু মুছে ফেলে আর ভাঙা বালতিটা তুলে বারান্দায় রেখে আসে। তার এই নিশ্চুপ সাহস আর এই নির্বাক বিদ্রোহ দেখে ওয়াসিম মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে পড়ে। তারপর বারান্দায় গিয়ে সে তৃষ্ণার বাহু শক্ত করে চেপে ধরে তাতে দাঁতে পিষে হিসহিস করে বলে ওঠে, এই বেয়াদবের বাচ্চা, কথা কানে যাচ্ছে না তোর? এবারও তৃষ্ণা নিজের হাত ছাড়ানোর কোনো চেষ্টা করে না। পাথরের মতো স্থির গলায় সে সরাসরি ওয়াসিমের চোখে চোখ রাখে। ওর দৃষ্টিতে আজ আর ভয়ের লেশমাত্র নেই, আছে তো শুধু এক মহাসাগর পরিমাণ ক্লান্তি, বীতশ্রদ্ধতা আর জমাট বাঁধা ঘৃণা। সে শান্ত স্বরে বলে, আপনি আমায় তালাক দিয়ে এই বাড়ি থেকে বের করে দিন। আমার জান, মন আর মস্তিষ্ক কিছু আর সহ্য করতে পারছে না আপনার এই তাণ্ডব। কথাটা শুনে ওয়াসিমের আঙুলগুলো হঠাৎ থরথর করে কেঁপে ওঠে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তার। সে তৃষ্ণাকে হিঁচড়ে টেনে নিজের বুকের কাছে নিয়ে আসে। ও চিল্লিয়ে ওঠে, এই কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? তৃষ্ণার উত্তর আসে স্থির, আমি একদম ঠিক বলছি, আমি আর নিতে পারছি না। রাস্তায় থাকবো, ভিক্ষা করে খাবো, তবু আপনার এই সোনার সংসারে কুকুরের মতো পড়ে থাকবো না। এবার ওয়াসিমের সারা শরীর কেঁপে ওঠে। সে তৃষ্ণার দু বাহু ধরে পাগলের মতো ঝাঁকিয়ে বলে, কেন? তুই যাবি কেন? পথে পথে ভিক্ষা করার চেয়ে আমার সঙ্গে
সঙ্গে থাকা কি বেশি ভালো না? তৃষ্ণার শুষ্ক ঠোঁটে তাচ্ছিলের এক বিষাদমাখা হাসি ফুটে ওঠে। আপনার সাথে থাকা? আপনার সাথে কি আমার মানায়? একটা রাস্তার কুকুরের তো রাস্তায় থাকাই জায়েজ। এতদিনে নিজের জায়গাটা চিনতে পেরেছি আমি। আমি এতিম, আর এতিমদের ঘর বাড়ি সংসার হয় না। কথাগুলো ওয়াসিমের বুকের ভেতরে শূন্যতা হয়ে বাজতে থাকে। তাও সে মরিয়া হয়ে জিজ্ঞেস করে, আমি যদি তালাক না দেই? তৃষ্ণা নিস্পৃহ স্বরে বলে, আপনার তালাক দেওয়া না দেওয়ায় কি আসে যায়? আপনি তো এই বিয়ে কোনোদিন মানেননি। এই বাক্য সোজা গিয়ে বিদ্ধ হয় ওয়াসিমের হৃৎপিণ্ড। সে আর কোনো যুক্তি খুঁজে পায় না। হঠাৎ এক উন্মাদের মতো তৃষ্ণাকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে সে। তার চোখে এখন বিকার। তুই কোথাও যাবি না, আমি তোর সঙ্গে থাকতে চাই। তৃষ্ণা তার সর্বশক্তি দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। দম বন্ধ হয়ে আসে ওর। হাঁসফাঁস করতে করতে সে বলে, আপনি সরুন, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে আমার। কিন্তু ওয়াসিম এক বিন্দুও সরে না, বরং আরও আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে তাকে। ওর গলায় ভর করে এক হিংস্র জেদ। লাগলে লাগুক, কিন্তু শুনে রাখ, তুই আমার কাছ থেকে যেতে পারবি না। আমি না তোকে ছাড়বো, না তোকে নিজের করে ধরবো। তুই আমার জীবনে একটা জেদ হয়ে থাকবি। তুই যেখানে যাস আমি তোকে ঠিক খুঁজে বের করবই। তৃষ্ণা কুঁকড়ে গিয়ে ফিসফিস করে ওঠে, আর যদি মরে যাই? এক মুহূর্তের জন্য ওয়াসিমের বুকটা শক্তি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু সেই ভাঙনকেও সে নিখুঁতভাবে লুকিয়ে ফেলে এক পাশবিক বিকারগ্রস্ত হাসির আড়ালে। সে বলে, মরে যাবি? তাহলে তোর লাশ নিয়ে বসে থাকবো আমি। তুই আমাকে চিনিস না তৃষ্ণা। আমি যে জেদ একবার ধরি সেটা আর ছাড়ি না। আর এখন তুই আমার জীবনের সবচেয়ে বড় জেদ। তৃষ্ণা সর্বশক্তি দিয়ে তাকে ধাক্কা দেয়, আমাকে ছাড়ুন। কিন্তু ওয়াসিম টলে না, বরং তার আঙুলের অস্থির এলোমেলো স্পর্শ নেমে আসে তৃষ্ণার কোমরে। দখলদারির এক অন্ধ উন্মাদনায় সে তাকে আরও শক্ত করে চেপে ধরে নিজের সঙ্গে, আর বলে, তোর উপর অধিকার আছে আমার, তোকে ধরার ছাড়বো কেন? যন্ত্রণায় তৃষ্ণা ফেটে পড়ে। কিসের অধিকারের কথা বলছেন আপনি? কাজের লোকের উপর মানবের কিসের অধিকার? আজ ওয়াসিমও তার সকল মুখোশ খুলে ফেলে। তার চোখে এক অসুস্থ নেশা। ওর কণ্ঠ থেকে বেরিয়ে আসে নগ্ন স্বীকারোক্তি, না, স্বামী হওয়ার অধিকার। তুই আমার বিবাহিতা স্ত্রী, আর আমার স্ত্রীর শরীরের প্রতিটি অঙ্গে ছুঁয়ে দেওয়ার অধিকার আমার আছে। সন্ধ্যা ঠিক 7টা। শিকদার বাড়ির রান্নাঘরের ভাজা রুটির সুঘ্রাণ আর চুলার গনগনে আজ বিরাজ করছে। এই উষ্ণ আবহের মাঝেই ইকরা, নাজহা আর সিমরানের কথার ফুলঝুরি ফুটছে। কাজের ফাঁকে ফাঁকে চলছে তাদের খুনসুটি আর অবিরাম হাসি ঠাট্টা। আজ তো নাজহাকে কথার চাতাকলে ফেলে ইকরা সিমরান ওকে কোণঠাসা করে দিয়েছে। ইকরা আটার দলাটা হাতে নিয়ে গোল করতে করতে চোখ পাকিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা এবার একদম সত্যি করে বলতো, কাল রাতে তোর ঠিক কী হয়েছিল? এত ডুকরে কেঁদেছিলে কেন? আমি তো মাঝরাতে পানি নিয়ে এসে তোর কান্নার আওয়াজ শুনে ভয় পেয়ে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় ছিলাম। ভেবেছিলাম কোনো বিপদ হলো নাকি। নাজহা লজ্জায় একেবারে গুটিয়ে যায়। চুলার আঁচে এমনিতেই ওর ফর্সা গাল দুটো লাল হয়েছিল, এখন সেখানে আস্ত এক টমেটোর আভা ফুটে উঠেছে। তাও ও নিজেকে কোনো রকমে সামলে নিয়ে আমতা আমতা করে বলে, আরে না না, কি সব বলছো আজে বাজে। আমি তো একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই হয়তো ঘুমের ঘোরে। ওর কথা শেষ হওয়ার আগেই সিমরান ঠোঁটের কোণে এক চিলতে শয়তানি হাসি ঝুলিয়ে বলে ওঠে, সে তো আমরা খুব ভালো করে জানি কেমন স্বপ্ন। নিশ্চিত তৌসির ভাই কাঁদিয়েছে, তাই না? নাজহা এক দীর্ঘশ্বাস ছেড়ে আটার লেচি কাটতে কাটতে অবশেষে সত্যিটা স্বীকারোক্তি করে নেয়, হ্যাঁ ওই আর কি, আমি আসলে ইচ্ছে করে একটু শব্দ করে কাঁদছিলাম, কারণ ঝগড়ার পর উনি আমার রাগটা আর ভাঙাননি। কথাটা শুনে ইকরা আকাশ থেকে পড়ে। রুটি বেলার বেলনটা হাত থেকে নামিয়ে হতাশ ভঙ্গিতে বলে, আমার কপালটাই বোধ হয় সবচেয়ে খারাপ। আজ জামাই থেকেও নাই, আমার কপালে জুটলো একটা আস্ত মাদারচোদ। নয়তো এমন আহ্লাদি কান্না তো আমিও করতাম। হায়রে আমার পুরা কপাল, এই দুঃখ আমি কোথায় রাখি? বলেই সে নাটকীয় কায়দায় কাঁদো কাঁদো মুখ করে পাশ থেকে সিমরানের ওড়নাটা দিয়ে নিজের চোখ মুখ মুছতে শুরু করে। সিমরান চমকে উঠে নিজের ওড়নাটা বাঁচাতে বাঁচাতে চিৎকার করে ওঠে, এই কি করছো কি? ছাড়ো ছাড়ো বলছি। ইকরা এবার নাছোড়বান্দার মতো নাজহার ওড়না টেনে নিয়ে মুখ মুছতে মুছতে বলে, একটু কষ্ট পেয়ে চোখের পানিটাও কি মুছতে দিবি না তোরা? দেখ কত বড় হারামি তুই, দে এদিকে। নাজহা খিলখিল করে হেসে ফেলে বলে, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, কত দুঃখ তোমার।
চোখের পানি নয়, তুমি তো কপালের ঘাম মুছছো। আচ্ছা ওসব বাদ দাও, এবার সত্যি করে বলো তো ধ্রুব ভাই কি এখনো তোমায় পুরোপুরি মেনে নেয়নি? ইকরার মুখের হাসিটা নিমিষে মিলিয়ে যায়, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিষণ্ণ গলায় বলে ওঠে, না রে, ও তো আমাকে নিজের সবচেয়ে খারাপ দুশ্মন মনে করে। কেন যে এই বিয়েতে বসতে গেলাম কে জানে। একেবারে জাউরার জীবন, একেবারে সাউয়ার জীবন। ডিভোর্স দিয়ে দেব ওকে, তারপর সুন্দর সুন্দর রোমান্টিক পুরুষ দেখে বিয়ে করব। ইকরার এমন বেপরোয়া কথা শুনে সিমরান আর নাজহা নিজের ভড়কে যায়, চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকিয়ে অবাক স্বরে বলে, বলছো কি? তুমি কয়টা বিয়ে করবা শুনি? ইকরা এবার আগের বিষণ্ণতা ঝেড়ে ফেলে নিখাত মজার ছলে বলে, আরে বেশি না, ডিভোর্সের পর প্রথমে আমার নানাকে বিয়ে করব, তারপর নাঝার দাদাকে। তোর দাদার তো মারাত্মক পাওয়ার ভাই, আমি এই পাওয়ারটা আমিও নিতে চাই। এই পাওয়ার নেওয়া শেষ হলে তারপর ভেবেচিন্তে আরেকটা সিরিয়াস বিয়ে করব। ইকরার এমন আজগুবি আর পাগলাটে কথা শুনে নাঝা আর সিমরান নিজেদের আটকে রাখতে পারে না। রান্নাঘরে চার দেয়ালের মাঝেই হু হু করে খিলখিল করে হাসিতে ফেটে পড়ে তারা। ওদের এই হাসির আওয়াজ বসার ঘর পর্যন্ত স্পষ্ট শোনা যায়। সেখানে সোফায় বসে থাকা তৌসির বিবিজানকে উদ্দেশ্য করে বলে, বিবিজান, তিনটে ভূতকে যে রান্না করে ঢুকাইছো, একটু নজর রাখো ওদের দিকা। খিলখিল করে হাসতে হাসতে শেষে রান্নাঘরটায় না আবার উড়াইয়া দেয় ওরা। বিবিজান প্রশ্রয়ের হাসিতে হাত নেড়ে সযত্নে বলে, আরে বাদ দে তো, মেয়ে মানুষের একটু হাসি খুশি থাকাটাই তো স্বভাব। ওরা হাসুক, তুই নিজের কাজে মন দে। এদিকে ধ্রুব নিজের ঘরে বিছানায় আয়েশ করে শুয়ে আছে, পরনে কেবল একটা কালো রঙের হাঁটুঝোল শর্টস। তার সুঠাম ফর্সা আর পেশিবহুল পুরুষালী শরীরটা ঘরের আলোয় নিখুঁতভাবে স্পষ্ট। বুকের কাছে কয়েকটা ফোঁটা ঘাম চিকচিক করছে। খুব আরাম করে বালিশে হেলান দিয়ে সে টিভির পর্দায় মগ্ন হয়ে ক্রিকেট ম্যাচ দেখছে। কাজ শেষে ইকরা চা নাস্তা শেষ করে ঘরে প্রবেশ করে, কিন্তু বিছানায় ধ্রুব এমন খোলামেলা আর উদাসীন অবস্থায় দেখে সে চোখটা আধ বন্ধ করে তীক্ষ্ণ স্বরে চিৎকার করে ওঠে, এই তোমার কি লাজ লজ্জা বলতে দুনিয়ায় কিছুই নেই? একজন যুবতী মেয়ে ঘরে আছে আর তুমি এমন বেহায়ার মতো এক শর্টস পরে বসে আছো। ধ্রুব ঘাড় ঘুরিয়ে একবার ইকরার দিকে তাকায়, এরপর নির্বিকার ভঙ্গিতে রিমোট চেপে টিভির সাউন্ডটা মিউট করে দেয়। ইকরা রাগে লাল হয়ে থাকা মুখের দিকে আর চোখে তাকিয়ে শান্ত গলায় বলে, মেয়েটা আবার কে? তোকে তো আর এমনি এমনি আনিনি। ঢাকঢোল পিটিয়ে আমার 14 গোষ্ঠী নেচে গিয়ে কোমরের হাড়গোড় দুলিয়ে তোকে একেবারে কাবিন করে এই ঘরে তুলেছে। আমার তো পূর্ণ অধিকার আছে নিজের বউয়ের সামনে কোনো কিছু না পড়েও হাঁটার, কিন্তু আমি তো ভীষণ ভালো মানুষ, তাই অতটা করলাম না, শুধু শুয়েই আছি। ইকরা হনহন করে ধ্রুবের সামনে গিয়ে দাঁড়ালো, চোখে মুখে রাজ্যের বিরক্তি নিয়ে বলে, তোমার হয়েছেটা কি ভাই বলো তো? ইদানিং এমন অদ্ভুত আর পাগল পাগল আচরণ কেন করছো তুমি? ধ্রুব এবার একটু নড়েচড়ে বিছানায় সোজা হয়ে বসে, ইকরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটের কোণে এক চিলতে দুষ্ট আর বাঁকা হাসি ফুটিয়ে বলে, হওয়াতে তো চেয়েছিলাম 7-8টা পোলাপান, কিন্তু সুযোগ সুবিধাই তো করে উঠতে পারতেছি না। কথাটা শুনে ইকরার চোখের দৃষ্টিতে আগুন জ্বলে। সে রাগে ফুঁসতে ফুঁসতে চোখ গরম করে বলে, শাওয়া মারানি কথা রাখো, তোমার মতলবটা কি? ধ্রুবের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে ওঠে। সে ইকরার দিকে অত্যন্ত ধূর্ত ভঙ্গিতে আর চোখে তাকায়, গলার স্বরটা কিছুটা খাদে নামিয়ে বলে, তোর সাথে এমন কিছু একটা করা যেটা এই বিছানায় কাঠগুলো ভেঙে খান খান হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছিস, তুই তো আবার আইনস্টাইনের সৎ মা, ব্রেন তো তোর বেশ ভালো। ইকরার চোয়াল শক্ত হয়ে আসে, সে ধ্রুবর দিকে এক প্রকার ঠান্ডা আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমাকে আমি ভালো মনে করতাম ধ্রুব ভাই, কিন্তু তুমি এত শয়তান, ছি। সেদিন আমার ইনার ছিঁড়লে, আজ তুমি কী সব শয়তানি ইঙ্গিত দিচ্ছ? ধ্রুব এবার শব্দ করে নির্লজ্জের মতো হাসে, আমি তো একটা কালনাগরে ইকরা, এতদিন তো সামনে নিজের আসল পরিচয় প্রকাশ করিনি শুধু, আর সেদিনেরটা ছিঁড়েই মজা লেগেছিল, আয় আজও করি। এ কথা বলেই ধ্রুব নিজের জায়গা থেকে উঠে ধীর পায়ে ইকরার দিকে হাত বাড়ায়। ইকরাও দমে যাওয়ার পাত্রী নয়, সে ক্ষিপ্ত গতিতে ধ্রুবর একটা আঙুল শক্ত করে চেপে ধরে শাসায়, যদি হাত আর একটু এগোয় না, আর আঙুল থাকবে না।
ধ্রুব চোখে মুখে কোনো বিকার নেই, সে এটা শুনে অতত ঠান্ডা মাথায় নিজের অন্য হাত ইকরার পরনের আর্জেন্টাইন অ্যাওয়ে জার্সিটা খপ করে টেনে ধরে। সে পাল্টা শাসায়, আঙুল ছাড় বলছি, নয়তো জার্সি ছিঁড়বে। ইকরার রাগ সপ্তমে চড়ে, সে দাঁতে দাঁত পিষে বলে, ছিঁড়লে হাতটাও থাকবে না। ধ্রুব এবার আর কোনো কথা না বাড়িয়ে ইকরার জার্সিটা ধরে হেঁচকা টানে ওকে একেবারে নিজের চৌড়া বুকের কাছে নিয়ে আসে। ইকরা কিছু বুঝে ওঠার আগেই ধ্রুব সর্বশক্তি দিয়ে টেনে এক নিমিষে ছিঁড়ে নেয় জার্সিটা আর শান্ত গলায় বলে, দেখ ছিঁড়লাম। আকস্মিক এই ঘটনায় ইকরা তো লজ্জায় আর অপমানে একেবারে কুকড়ে যায়। সে তাড়াতাড়ি নিজের ছেঁড়া জার্সির অংশটা দিয়ে উন্মুক্ত শরীর ঢাকতে থাকে। ধ্রুবর হাত ছেড়ে নিজের দিকে হাত বাড়াবে, ঠিক তার আগেই ধ্রুব সাপের মতো ক্ষিপ্ততায় দু হাতের মুঠোয় নিজের দু হাতের মধ্যে শক্ত করে বন্দি করে নেয়। তারপর কোনো সুযোগ না দিয়েই ধপাস করে বিছানায় ইকরাকে ফেলে দেয়। সাথে সে নিজেও নিজের পুরো শরীরের ভার নিয়ে তার উপর আছড়ে পড়ে। ইকরা ভয়ে আর রাগে চোখ বড় বড় করে চিল্লায়, বাইঞ্চোদগিরি করতেছো কেন? আমার জার্সি ছিঁড়ে ফেলছো, সব কিছু দেখা যাচ্ছে, সরো বলছি।